যথারীতি আজকে আবার একটা রবিবার, আর রবিবার মানে আপনাদের প্রশ্ন আর আমাদের উত্তর। তাহলে প্রশ্ন উত্তর পর্ব যখন, একজন বন্ধুর প্রশ্ন দিয়ে শুরু করি। একজন বন্ধু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন, কাজী সবুর। দাদা, বাংলাদেশ থেকে আনঅফিসিয়াল ফোন হিসেবে ইউজ ফোন বিক্রি করা হচ্ছে। আমি ক্রাই ইন্টারন্যাশনাল থেকে একটা ফোন কিনেছি, এই বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করুন। অলরেডি কিন্তু আমি আগের কোনো একটা কিউএনএ এপিসোডে বলেছি এবং আমার নিজের অভিজ্ঞতার কথা আমি শেয়ার করেছি যে আমাদের তো অনেক যে রিভিউ পারপাস ফোনগুলো আসে সেগুলো বিক্রি করতে হয়, না হলে টাকা আসবে কী করে, নতুন ফোনের আনবক্সিং বা রিভিউ আসবে কী করে। যাই হোক, ওই ফোনগুলো কিন্তু আমাদের বিভিন্ন সোর্সে বিক্রি করতে হয়। যাই হোক, এরকমই একদিন একটা ফোনের ক্ষেত্রে, আমি ফোনের মডেল নাম্বারটা বলছি না, একজন ভ্যান্ডার আমার বাড়িতে আসেন ফোনটা নেবেন বলে, বাড়ির সামনে। যাই হোক, আমি টাকাটা নিয়ে যখন ফোনটা দিই, আমি জাস্ট তাজ্জব বনে যাই। তিনি আমার সামনে ফোনটা এমনভাবে সিল করেন না যে ওই ফোনটা যে পুরনো ফোন আপনার বোঝার উপায় থাকবে না। আমি জাস্ট কিউরিওসিটির বসেই জিজ্ঞেস করি যে আপনি এই যে এইভাবে প্যাক করলেন, এই ফোনটা কী হবে। উনি একদম স্বীকার করে নেন যে এই ফোনটা তারা বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং সেখানে বিক্রি হয়ে যাবে। আর আমি একদম 100% শিওর ওটা তারা নতুনভাবেই বিক্রি করবে, নতুন কখনোই বলা হবে না যে ওটা পুরনো ফোন। আর এটা আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা। আর যেহেতু বাড়িটা আমার একদম বাংলাদেশের বর্ডারে, আর এখান থেকে বাংলাদেশে চালান করা খুব একটা কঠিন কাজ হয় না, তো সেক্ষেত্রে বাংলাদেশের বন্ধুদের আমি বলবো যে সিল প্যাক যতই থাকুক, ফোনের ওয়ারেন্টিটা চেক করে নেবেন। এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এমনকি স্যামসাংয়ের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, রেডমির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি ওয়ারেন্টি চেক করতে পারবেন। আর অ্যাপেলের হলে তো কথাই নেই, ফোনের ভেতরেই রয়েছে, IMEI চেক করে দেখে নিতে পারবেন যে ওই ফোনটা ওয়ারেন্টি কতদিন আছে। আপনার সামনে যদি ফোনটা অ্যাক্টিভেশন হয়, আপনি সেই দিন থেকেই 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এইভাবেই আপনি একটু সিকিওর থাকতে পারেন। বাংলাদেশে এই ধরনের ফোনের স্ক্যাম কিন্তু অনেক বেড়ে গেছে, সো আপনাকেই কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যাই হোক, আরেকটা জিনিসে আপনি সাবধান থাকতে পারেন, হ্যাঁ, নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন যাতে আর ঠকতে না হয় বস আপনাকে। হ্যাঁ, তাহলে চলুন পরের কোন বন্ধু কমেন্ট করেছে একবার দেখেন। পরের বন্ধু কমেন্ট করেছেন মুক্তরানী মজুমদার। দাদা, আইফোন 11 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S21 FE, হু ইজ দ্য বেস্ট? আমি যদি কিনতাম তাহলে আমি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন কিনতাম, কারণ আমি একটু পারফরমেন্সের সাথে কম্প্রোমাইজ করতে পারি, কারণ আমি অত গেমিং করি না। কিন্তু হ্যাঁ, আপনার অনেক বেটার ক্যামেরা পারফরমেন্স S21 FE তে আপনি পেয়ে যাবেন আইফোন 11-এর তুলনায়। আমার দুটোরই কিন্তু রিভিউ আছে, আইফোন 11, S21 FE, আপনি দুটো রিভিউ একবার দেখে নিতে পারেন। আইফোন 11 তো বেশ 2 বছর, 2.5 বছর বা 3 বছরের পুরনো ফোন, তো সেক্ষেত্রে একটু কম ফিচার্স পাবেন। S21 FE তে বেটার ফিচার্স পাবেন, একদম কারেন্ট একটা ফোন। তো S21 FE। সাগর আলী, দাদা, কোম্পানিগুলো ফোনের যেসব স্পেসিফিকেশানগুলো বলে সেগুলো ঠিকমতো দিচ্ছে কিনা তা যাচাই করার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই সেগুলো যাচাই করার উপায় আছে। বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান রয়েছে, আমরা যেমন অ্যাপ চেক ইউজ করি, বা ডিভাইস চেকার রয়েছে, তারপর ডিভাইস ইনফো বলে অ্যাপ্লিকেশান রয়েছে, প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশানগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন যে প্রসেসরটা ঠিকঠাক আছে কিনা, বা যে যত র্যাম বলা হচ্ছে সেই র্যামটা ঠিক আছে কিনা। আর এই অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেই কিন্তু আমি ওই স্ক্যামটা ধরেছিলাম, সেলফি ক্যামেরা স্ক্যাম। মনে পড়ছে না, ওই 16 ক্যামেরার সেলফি ক্যামেরার নাম করে আদপে 4 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে 16 মেগাপিক্সেলের নাম দেওয়া হচ্ছে, হ্যাঁ, পিক্সেল বিনিং টেকনোলজি। যাই হোক, ওই ভিডিওটাও আই বাটনে দিয়ে দিলাম, অনেকদিন আগেকার পুরনো ভিডিও, সব থেকে আমরাই কিন্তু ওটাকে ধরেছিলাম। ইসলাম শেখ, দাদা, আমার কোনো কমেন্টের উত্তর দেন না। কেন দেবো না দাদা, প্রশ্ন করুন, উত্তর অবশ্যই পাবেন। আর আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ইন্ডিভিজুয়ালি গিয়ে উত্তর দিই। হ্যাঁ, একটা ভিডিওতে হয়তো সবার কমেন্ট নেওয়া সম্ভব হয় না, কিন্তু আমাদের পরিবার একমাত্র পরিবার, গর্ব করে বলতে পারি প্রত্যেকটা বন্ধুর কমেন্টের পার্সোনালি আমি রিপ্লাই দিয়ে থাকি। 30 থেকে 33 হাজার টাকার ভেতরে ক্যামেরার জন্য সেরা ফোন আপনি 30 থেকে 33-এর মধ্যে OnePlus 9RTও নিতে পারেন, আবার স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন নিতে পারেন। হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক দাম কম, কিন্তু বাংলাদেশে যেহেতু দাম বেশি, আপনি আরেকটা ফোনকে বেছে নিতে পারেন। Realme 9 Pro Plus রয়েছে, এছাড়াও স্যামসাং গ্যালাক্সি M52 ফোনটা রয়েছে। তো এই ফোনগুলোকে ক্যামেরার জন্য দেখে নিতে পারেন। সৌমেন দত্ত, দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনি যখন Asus Zenfone Max Pro M1 এর সঙ্গে ভিডিও আনতেন, তখন আমি আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম। আমার জিজ্ঞাসা হলো Realme 10 Pro Plus কেনা কি ঠিক হবে? Realme 10 Pro Plus এই ফোনটা 8 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, কিন্তু তার আগে চাইনিজ মার্কেটে যেহেতু লঞ্চ হয়ে গেছে, আমি বিভিন্ন ধরনের রিভিউ দেখলাম। কয়েকটা আমার খারাপ পয়েন্ট যেগুলো লেগেছে, ডিসপ্লে আপনারা যারা ভাবছেন যে কার্ভ ডিসপ্লে বলে একদম টপ নচ ডিসপ্লে, সেটা কিন্তু নয়। কালার অ্যালগরিদমে 2-1টা প্রবলেম আছে, যদিও আমি অন্য রিভিউ দেখে কথাটা বলছি, যখন আমাদের পরিবারে আনবক্সিংয়েও রিভিউ আসবে, একদম জল কা জল, পানি কা পানি, দুধ কা দুধ, যাই হোক কিছু একটা ওগুলো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ,
আপনি ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছুটা ডাউনগ্রেড দেখতে পাবেন। রিয়েলমি 9 প্রো প্লাস এখনও পর্যন্ত ক্যামেরার দিক থেকে অনেক বেটার পারফরমেন্স প্রোভাইড করছে। হ্যাঁ, কিন্তু আমি যদি পার্সোনালি কিনতাম তাই রিয়েলমি 10 প্রো প্লাসই কিনতাম, কারণ রিয়েলমি 9 প্রো প্লাস 1 বছরের পুরনো হয়ে গেছে, আপডেটের সমস্যা হবে। কারণ রিয়েলমি, শাওমি এই ধরনের কোম্পানিগুলো বাজেট ফোনের ক্ষেত্রে কিন্তু আপডেট দিতে ভুলে যায়, এটা এদের মেন প্রবলেম। তো ক্যামেরার যে ওয়াইএস নেই, ক্যামেরার ভিডিও সে কী হচ্ছে, সো দেখা যাক, আপনি একটু ওয়েট করুন। রিয়েলমি 10 প্রো প্লাস যে ওই প্রাইস পয়েন্টের সব থেকে সেরা ফোন এটা ভাববেন না। আমি এই ক্ষেত্রে বলে রাখি, ইনফিনিক্স জিরো আলট্রা 5G বলে ওই ফোনটা, যেটা কার্ভ ডিসপ্লে রয়েছে, ওই ফোনটাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, এমনকি সেটা রিয়েলমি 10 প্রো প্লাসের দামেই লঞ্চ করবে। তো দেখা যাক কী হয়। এর পরের বন্ধু কমেন্ট করেছেন কাজী তানভীর শান, তিনি আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর, আমাদের দাদা। তো আপনি চাইলে ফেসবুক গ্রুপেও চলে আসতে পারেন। তুমি বিশ্বকাপ ফুটবলে কাকে, কোন দেশকে সমর্থন করো? সত্যি কথা বলতে বিশ্বকাপ ফুটবল দেখা হয় না, তবে হ্যাঁ, যখন অফিসে থাকি টুকটাক খেলা দেখা হয়, তখন যে টিম খারাপ খেলে সেই টিমকে সাপোর্ট করি। সুদীপ্ত সরকার, দাদা গ্যালাক্সি M53 ফোনের ক্যামেরা কিছু সময় ব্যবহার করলেই ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, এর কারণ কি? অ্যাকচুয়ালি বেশ কিছু স্যামসাংয়ের ফোনের রিসেন্ট যে আপডেটটা রিলিজ হয়েছে সেখানে কিন্তু ক্যামেরা ব্যবহার করলে ফোন গরম হয়ে যাচ্ছে। আমি বলবো ক্যামেরা যখন আপনি ব্যবহার করছেন ফোনের কভারটা একটু খুলে রাখুন, না হলে ফোনের ব্যাটারির প্রবলেম হবে, আর পরবর্তীতে আপডেটের জন্য একটু ওয়েট করে যেতে পারেন। আর এই ফাঁকে বলে রাখি কী ধরনের কভার ইউজ করা উচিত আমাদের ফোনের ক্ষেত্রে। আমরা টেক বেঙ্গলি শর্টস যে পরিবারটা আছে সেখানে একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। ওই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। আমি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করছি। এর পরের বন্ধু কমেন্ট করেছেন মোস্তাফা পরামানিক, দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? দাদা এখনকার বাজারে সবচাইতে সেরা ক্যামেরা আলা ফোন কোনটি, দাম যাই হোক না কেন? স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা আমার দেখা সব থেকে সেরা ক্যামেরা ফোন। হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলবেন আইফোন 14 প্রো ম্যাক্স রয়েছে, তাহলে স্যামসাংকে কেন বেশি প্রায়োরিটি? স্যামসাং পোর্ট্রেট মোডে একদম সেরা পারফরমেন্স প্রোভাইড করে, আর লো লাইটে আমার মনে হয়েছে আইফোনের থেকে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা অনেক বেটার। এছাড়াও স্যামসাংয়ের যে জুম ক্যামেরা, যেটা 100x পর্যন্ত জুম করা যায়, মুনলাইট সেলফি যেটা হয়, তো সেগুলো স্যামসাংয়ে অ্যাভেলেবেল রয়েছে। আইফোন 14 প্রো ম্যাক্সও নিতে পারেন, কিন্তু আমি অ্যান্ড্রয়েডের সাথে বেশি কমফোর্টেবল, তো S22 আলট্রা। এর পরের বন্ধু কমেন্ট করেছেন সুজন ক্রিয়েশন, দাদা বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইলগুলো 2 থেকে 3 বছর পর্যন্ত আপডেট দেয়, বাট 2 থেকে 3 বছর পর কোনো আপডেট আসে না কেন? বেশিরভাগ অ্যান্ড্রয়েড নয়, যেগুলো কম দামি অ্যান্ড্রয়েড ফোন সেগুলোই 2 থেকে 3 বছরের পর্যন্ত আপডেট দেওয়ার জন্য কোম্পানিগুলো বলে। কারণ এই যে আপডেটটা যারা তৈরি করে, আপডেটটা তো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তো সেই জন্য একটা ডেভেলপমেন্ট টিম থাকে। যদি একটা বাজেট ক্যাটাগরির ফোনে এতদিন আপডেট দেয়, তা কোম্পানি পোষাতে পারবে না, কারণ বাজেট কম, ফোনগুলোর দাম একেতেই কম, তার মধ্যে ডেভেলপমেন্ট টিমের জন্য যদি তারা টাকা খরচ করতে চায়, যেটা স্যামসাং খরচ করে, একদম নো ডাউট খরচ করে। আর আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন কেনেন তাহলে OnePlus আর স্যামসাং কিন্তু অলরেডি দুটো কোম্পানি বলে দিয়েছে তারা 4 বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট, 5 বছর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি বা মিড ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্ষেত্রে। বাজেট ক্যাটাগরিতে 2 থেকে 3 বছর, তার থেকে বেশি দেওয়া কোম্পানিগুলোর পক্ষেও সম্ভব নয়। এর পরের বন্ধু কমেন্ট করেছেন জালালউদ্দিন মণ্ডল, দাদা আমি ইউটিউবে চ্যানেল খুলবো, একটা ফোন খুঁজছি 25 থেকে 28 হাজার টাকার মধ্যে, ভালো ক্যামেরা 5G সেট হতে হবে। তো আমি একটাই ফোন রেকমেন্ড করতে পারি, স্যামসাং গ্যালাক্সি M52 অথবা রিয়েলমি 9 প্রো প্লাস। এই দুটো ফোনই কিন্তু ক্যামেরা, কারণ আপনি যখন ইউটিউবে ভিডিও শ্যুট করবেন তখন আমি ধরে নিচ্ছি যে আপনি ওই ফোনটাতে আবার এডিটও করবেন, তো সেক্ষেত্রে ক্যামেরাও আপনাকে ভালো হতে হবে, প্রসেসরটাও স্টেবল হতে হবে, তারপরে আপনি গিয়ে একটা ইউটিউবের জন্য ঠিকঠাক ফোন বেছে নিতে পারবেন। এর পরের মধ্যে কমেন্ট করেছেন মিয়া মাসুদ, দাদা অ্যান্ড্রয়েডের স্যামসাং, অ্যাপেল, শাওমি ফোল্ডিং ফোন বাহির করে মানুষকে আকর্ষিত করছে, কিন্তু অ্যাপেল কেন এই পথে হাঁটছে না? অ্যাপেল ফোনের যুগের তারা কি আদৌ ফোল্ডিং ফোন বাহির করবে না? তারা ভিন্ন ভিন্ন আবিষ্কার করে মানুষকে আকর্ষিত করবে। অ্যান্ড্রয়েড যেদিকে যায় অ্যাপেল সেদিকে যায় না। অ্যান্ড্রয়েডে যখন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এসেছিলো, অনেক গুজব এসেছিলো যে অ্যাপেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেবে, কিন্তু আদপে সেটা দেয়নি। অ্যাপেল একদম অন্য পথে গিয়ে তারা 3D ফেস রেকগনাইজেশন প্রক্রিয়া দিয়েছিল। হ্যাঁ, সেটা অ্যাপেলকে কিন্তু ইউনিক তৈরি করেছিল। অ্যাপেল ফোল্ডিং ফোন আনবে, অবশ্যই আনবে, সেটা এত তাড়াতাড়ি আনবে না। অ্যাপেল আগে ঠিকঠাক করে সেটাকে পরিকল্পনা করবে, তারপরে সেটার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে। স্যামসাংয়ের যে 4th জেনারেশনে আমরা যে কোয়ালিটির পাচ্ছি, অ্যাপেল যখন 1st জেনারেশন আনবে দেখবেন স্যামসাংয়ের সঙ্গে সেটাকে টেক্কা নেওয়া যাবে। তো অ্যাপেল তৈরি হয়েই মাঠে নামবে এবং তখন হয়তো অ্যাপেল এগিয়েও যেতে পারে। সো দেখা যাক। আর
যতটুকু এখনও পর্যন্ত বিভিন্ন লিক আছে 2025 সালে অ্যাপেলের ফোল্ডিং ফোন এলেও আসতে পারে, আর 2023 সালের শেষের দিকে গুগলের তরফ থেকে ফোল্ডিং ফোন আসবে। RJP আবু তাহের, দাদা অনেকেই বলে 5G ব্র্যান্ড 5টা 7টা 12টা 13টা সাপোর্ট করে, এগুলো আসলে কি একটু বুঝিয়ে বলবেন বাংলাদেশ থেকে? দেখুন 5G অনেক কটা ব্যান্ডউইথ সাপোর্ট করে, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আছে 5G। আমি সোজা কথাই বলছি, 5G নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি হবে, 100 থেকে 200, 200 থেকে 400, 400 থেকে 600, এই ধরনের। প্রত্যেকটা ব্যান্ড ওই একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি সাপোর্ট করবে। ধরুন একটা ব্যান্ডের সাপোর্ট রয়েছে, সেই ব্যান্ডটা হচ্ছে 100 থেকে 200 ফ্রিকোয়েন্সির 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। তো আপনি যখন 200 থেকে 400 নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন, তখন কিন্তু আপনার ফোনে আর 5G আসবে না, 4Gতে আপনাকে ফোনটা ব্যবহার করতে হবে। ধরুন আপনার ফোনে 3টে ব্যান্ডউইথ রয়েছে, যেটা 100 থেকে 200, 200 থেকে 400 এবং 400 থেকে 600 পর্যন্ত সাপোর্টেড। আপনি যখন 1400 ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথে চলে যাবেন 5G নেটওয়ার্কের ক্ষেত্রে, তখন আপনার ফোনে আর 5G আসবে না। তো সেক্ষেত্রে রেকমেন্ড করা যায় যে মোটামুটি 7টা বা 8টা 5G ব্যান্ডউইথ থাকলে, তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলটা প্রত্যেকটা জায়গায় গেলে 5G নেটওয়ার্ক পাবে। আশা করি বোঝাতে পেরেছি। সৈকত হালদার, দাদা 50K'র মধ্যে অফিসিয়াল কাজের জন্য একটা ভালো ল্যাপটপ বললে ভালো হতো। আমি কয়েকটা ব্র্যান্ডের নাম বলতে পারি, এক হচ্ছে HP, এক হচ্ছে ডেল, আর আপনি কোনো ক্ষেত্রে আসুসকেও একটু প্রায়োরিটি দিতে পারেন। তবে হ্যাঁ, গেমিংয়ের ক্ষেত্রে আসুসকে প্রায়োরিটি দেওয়া যায়। তবে আমি বলবো যদি অফিসিয়াল কাজকর্মের জন্য হয়, MS অফিস ইউজ করবেন, পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, টুকটাক হয়তো ব্রাউজিং করবেন, মুভি দেখবেন, তাহলে সবসময় কয়েকটা জিনিসের ওপর নজর রাখবেন। এক, ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ কেমন, হয়তো আপনি বাইরে গেছেন ঘুরতে, তো সেক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। যেগুলো গেমিং ল্যাপটপ রয়েছে বা যেগুলো ল্যাপটপে গ্রাফিক্স কার্ড রয়েছে, সেই ল্যাপটপগুলোকে আপনি 100% চার্জ দিলে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু আপনি যদি লাইট ওয়েট একটা ল্যাপটপ কেনেন, সেখানে গ্রাফিক্স কার্ড হয়তো থাকবে না, কিন্তু সেই ল্যাপটপটা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে আপনার নর্মাল কাজে। তো এটা একটা প্রায়োরিটি দিয়ে দেখে নেওয়া উচিত। আপনি যদি ল্যাপটপটা সারাদিন অফিসে নিয়ে যাবেন, ক্যারি করবেন, রাস্তাঘাটে যাবেন, তাহলে বলবো ল্যাপটপটার ওয়েট কত সেটা একবার দেখে নিন। তো এই ব্যাপারগুলো একটু দেখে নিন। আর আজকের দিনে ল্যাপটপে একদম হার্ড ডিস্ক রয়েছে এমন ল্যাপটপ কিনবেন না। SSD দরকার পড়লে NVMe 2.0 এটা কিন্তু থাকাটা মাস্ট। তো এই ব্যাপারগুলো দেখে নেবেন। ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল আছে কিনা, ডিসপ্লে কোয়ালিটি কেমন, সেখানে IPS LCD প্যানেলের ডিসপ্লে আছে কিনা, এই ব্যাপারগুলো দেখে নেবেন। আসুসের একটা OLED প্যানেলের ল্যাপটপ আছে, আপনি ওই ল্যাপটপটা দেখতে পারেন। আমি বেশ কিছু রেকমেন্ডেড ল্যাপটপ আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে ওখান থেকে চুজ করতে পারেন। বাকি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আর ইনস্টাগ্রামে মেসেজ করতে হলে বাস ফলোটা করে রাখতে হবে। ফলো করলে সব খুশি, আপনি খুশি, আমি খুশি। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডা পড়ছে, গরম থাকবেন। দেখা হবে আগামী পর্বে।